ধরো প্লেনও আকাশে উড়ে, রকেটও আকাশে উড়ে, বুঝছো? তো একদিন রকেটের কাছে প্লেন বলতেছে, ভাই তুইও আকাশে উড়োস, আমিও আকাশে উড়ি, তো তুই এত জোরে কেমন চলিস? রকেট তো অনেক জোরে চলে, জানো, অনেক জোরে চলে। আমি তো আকাশে উড়ি, বাট আমি তো তোর মতো জোরে চলতে পারি না। তো তোরও আকাশে উড়ার ইঞ্জিন আছে, আমারও আকাশে উড়ার ইঞ্জিন আছে। আমি আনসার, রকেট একটা আনসার দিল যে ভাই পেছনে আগুন লাগুক, তখন তুমিও বুঝবা, তখন তুমিও বুঝবা যে কেমন জোরে চলতে। তো তোমরা এখন যারা এইচএসসি পরীক্ষা দিবা আর কি, এই কিছুদিন পরে তোমাদের পরীক্ষা, তো তোমাদের অবস্থা এখন রকেটের মতো হয়ে গেছে, যে তোমরা এখন এমনিতে অনেক জোরে জোরে চলো, অনেক জোরে জোরে দৌড়াও। আর তোমাদের এই অবস্থাটা না কেউ বুঝবে না। মানে একটা স্টুডেন্ট এসএসসি পরীক্ষার আগে কি পরিমাণ মেন্টাল প্রেসারে থাকে, শুধু সে না, তার পুরো ফ্যামিলি যারা আসলে তাকে নিয়ে ভাবে, প্রচন্ড মানসিক একটা প্রেসার, একটা অনিশ্চয়তা, একটা টেনশন। সেই টেনশনটা যে পার্টনার করছে সে কখনোই ফিল করবে না, সে কখনোই তুমি তার অবস্থানটা বুঝাতে পারবে না। মানে এটা ব্যাপারটা এরকম যে ধরো একটা মানুষ নৌকা ডুবে গেছে, বুঝছো? এখন নৌকা ডুবে গেছে, সেই মানুষটা পানিতে ডুবে যাচ্ছে, এবং সেই মানুষটা খুব বাঁচার জন্য হাহাকার করছে পানির নিচে, কোনো মতে একটু মুক্ত করে নিয়ে এসে সাঁতার জানে না আর কি, বুঝছো? তো পাশ দিন একটা ছোট মাছ চলে যাচ্ছে, তো মাছটা মনে মনে চিন্তা করছে, এত ঢং করে ভাই পানির মধ্যে বেঁচে থাকে, এটা তো এমন কি? এখন পানির মধ্যে অক্সিজেন নেওয়া তো মাছের জন্য কিছু না, ওর জন্য তো এটা নর্মাল, কিন্তু সেটা তো তোমার জন্য নর্মাল না, আমার জন্য তো নর্মাল না, তাই না? তো ফ্যাক্ট হচ্ছে কারো পরিস্থিতি না কেউ বুঝে না, কাউকে বোঝাতে যাবাও না। মানে তুমি যে এখন কি পরিমাণ মানসিক প্রেসারে আছো সেটা তুমি জানো, আর তোমাকে নিয়ে যারা ডিল করে, যারা তোমার ভালো চায় সে জানে। অনেকেই তোমার এই এফোর্টটাকে দাম দিবে না, অনেকেই তুমি যে এখন সিরিয়াস, তুমি যখন অনেক পড়াশোনার চেষ্টা করছো, তুমি যে রিভিশন দেওয়ার চেষ্টা করছো, এই জিনিসটা অনেকে খুব ছোট করে দেখে। এমন কি পরীক্ষা মনে হয় আমরা দিই নাই, পরীক্ষা মনে হয় আর কেউ দেয় না, পরীক্ষা মনে হয় তুমি বাংলাদেশে একলাই দাও, পরীক্ষা মনে হয় আর কেউ কোনোদিন দেয় না, এরকম নানান কথা বলবে। আর কখনোই তুমি নিজের অবস্থানটা তাকে বোঝানোর দরকার নেই, তাকে বোঝাতে যেও না, কারণ তুমি বোঝাতে পারবেও না আসলে। কারণ কারো পরিস্থিতি কেউ আসলে বোঝে না, সবাই নিজেরটা চিন্তা করে। নিজের সমস্যা সবার কাছে সব থেকে বড় সমস্যা, নিজের বিপদ সবার থেকে বড় দুঃখ আর কি। তো তোমার এখন কাজ হচ্ছে যতটা সম্ভব পজিটিভ থাকা যায়, পজিটিভলি নিজের কাজটা করেছে, যতটা সম্ভব পজিটিভ থাকা যায়। মানে চেষ্টা করবে রেজাল্ট নিয়ে একটু কম ভাবার, যে কি হবে, ক্লাস পাবো কিনা, বলে না পারলে কি হবে, কে কি বলবে, এগুলো না তোমাকে হচ্ছে আরো ভয় বাড়াই দিবে, তোমার মধ্যে আতঙ্ক বাড়াই দিবে। আর ওই আতঙ্ক কখনোই আসলে ভাই তোমাকে হেল্প করবে না, বুঝছো? তো চেষ্টা করবা যতটা সম্ভব রেজাল্ট নিয়ে কম ভাবা যায়, নিজের এফোর্ট নিয়ে ভাবা, রেজাল্ট এমনিতে ভালো আসবে। কি মনে হয় কারা বইতে চান্স পায়? আমরা তখন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, যখন আমি নর্থ কলেজে পড়তাম, একাডেমিক কোচিং করতাম তখন। সো এক একজনের একটা আনসার। তো ভাইয়া জাস্ট কনক্লুশনটা এভাবে টেনে দিছে, নাথিং এক্সক্লুসিভ কিছু বলছে এটা বলতেছি না, জাস্ট এই ইনফরমেশনটা দিছে যে কখনো কোনো মেধাবী স্টুডেন্ট বইতে চান্স পাইছে এটা সে দেখে না, সেটা দেখছে সেটা হচ্ছে এরকম সিনসিয়ার স্টুডেন্ট ডেফিনেটলি বইতে চান্স পাইছে। ওকে, তুমি যদি এটা মনে করো আমি মেধাবী এবং এই জন্য আমি বইতে চান্স পাবো, তাহলে তুমি ভুলের জগতে আছো। বরং এইটা মনে করতে হবে আমি সিনসিয়ার, আমি দায়িত্ববান স্টুডেন্ট, এই জন্য তুমি বইতে চান্স পাবো। দায়িত্ববান বলতে কি বোঝায়? মেধাবী স্টুডেন্ট ভাবতে চাচ্ছে আজকে 2000 ক্লাস আছে, আরে আমি ঘুমায় থাকি, এটা তো আমি পারি, এই গেল একজন। এই অ্যাটিটিউড নিয়ে থাকে কিন্তু কোনোদিনই হবে না। শুধু আমার ক্লাস করো, যারা ক্লাস করো, আচ্ছা ওই টিচার কি ক্লাস করো, আমি এগুলো পড়ে রাখছি, হবে না। তোমাকে সিনসিয়ার হইতে হবে। সিনসিয়ার কেমন? আমি এটা পড়ে রাখছি, এটা আমি সব পারি, এটা একটা আলাদা ব্যাপার, বাট আজকে ক্লাসটা আমি করবো। আজকে এই কটার সময় ক্লাস, সিনসিয়ার স্টুডেন্ট খাতা কলম দিয়ে বসে গেছে, আচ্ছা ঠিক আছে, অনেক কিছুই করাবেন, হয়তো যেগুলো আমি জানি ওগুলো আমি লিখবো, জানি তো কি হয়েছে, একটা জানা জিনিস একবার লিখলে কি তুমি আর কম জানবা, তুমি আরো বেশি জানবা, তাই না? তো সব জায়গা থেকে বলছি তোমাদের সিনসিয়ার হইতে হবে, সিনসিয়ার হইতে হবে, শব্দটাকে হাত দিয়ে ছুঁয়ে দেখতে হলে সিনসিয়ার হইতে হবে। একটা জিনিস একবার পার্মানেন্টলি হারাই গেলে সেটাকে আর কখনোই ফিরায় আনা যায় না। হয়তোবা তোমরা এখনো অনেক ছোট, হয়তোবা জীবনে পার্মানেন্ট খুব কম জিনিসই হারিয়েছো, দিনকে দিন তুমি বড় হও, দেখবা তোমার হতাশার ঝুড়ি আস্তে আস্তে অনেক কিছু দ্বারা ভরে উঠেছে, তাই না? মানুষ স্বপ্ন জমায়, মানুষ স্বপ্ন জমায়। ছোটবেলা থেকে তুমি অনেক স্বপ্ন জমিয়েছো, তুমি জাস্ট মিলিয়ে দেখো যে ছোটবেলা থেকে যখন তোমার পড়ালেখা বা স্কুল কলেজের প্রেশার থাকতো, তখন তোমার মাথায় অনেকগুলা চিন্তা আসতো, অনেকগুলো শখ আসতো যে আমি ক্রিকেট খেলবো সারাদিন, আমি নানু বাড়িতে ঘুরতে যাবো, আমি হচ্ছে ফ্যান্টাসি কিংডমে ঘুরতে যাবো, আমি হচ্ছে গেম জোনে যাই গেম খেলবো, তাই না? বা তোমার মাথায় তখন আসতো সামনে বার্ষিক পরীক্ষা বা সামনে ফার্স্ট টার্ম এক্সাম। তো তুমি তখন কি করতে, একটা বয়াম ছিল তোমার মনের ভিতরে, ওই ভিতরে স্বপ্ন জমা রাখতা, খালি এই বার্ষিক পরীক্ষাটা শেষ হোক, তাই না? এভাবে করে বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যায়, তারপরে উঠে যাও তুমি বড় ক্লাসে, তখন আরো প্রেশার বাড়ে, তোমার স্বপ্নের ঝুড়ি আস্তে আস্তে করে যায়, তাই না? তাহলে যাই হোক, সবগুলো স্বপ্ন জীবনে পূরণ না হলেও এই জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নিজের কিছু স্পেসিফিক স্বপ্ন যদি থেকে থাকে সেগুলো পূরণ করাটা তোমার নিজের দায়িত্ব, তোমার নিজের জীবনটাকে রিজন দেওয়াটা তোমার নিজের দায়িত্ব, তাই না? আজকের দিনে আমি তোমাকে 10টা কথা বলতে পারছি এবং এই 10টা কথা হয়তো বা তোমার ভিতরে যাচ্ছে, তার একটা বড় রিজন কিন্তু কি বলতো, তোমার এই বুয়েট পিএল, তাই না? এবং আমি এই বুয়েট অ্যাডমিশন টেস্টটাকে ক্র্যাক করেছি, সিএসসি থেকে পড়েছি। তো ডেফিনেটলি সাম অফ ইউ গাইস এই টাইপের স্বপ্ন দেখছো এবং এই কথাগুলো তোমার ভিতরে যাচ্ছে। এখন যদি ওই জিনিসটা ক্র্যাক না করা হইতো, তোমার ভিতরে কথাগুলো ঢুকানো আসলে কঠিন ছিল, তাই না? তো তোমার জীবনে এরকম কিছু প্রাইম ম্যাট্রিক্স আছে, নট নেসারি সবাই বইটা নিতে হবে সেটা বলতেছি না, বলতেছি ডেফিনেটলি তোমার লাইফে কিছু প্রায়োরিটি আছে, লাইফের কিছু অ্যাচিভমেন্টস বা গোল পয়েন্ট ঠিক করা আছে, ওইগুলা ক্র্যাক করো, ওইগুলা ক্র্যাক করতে হবে। এবং মনে রাখবা, যদি কখনো তোমার মনের ভিতরে একটা অ্যাচিভমেন্ট পয়েন্ট আসলেই সেটেল ডাউন হয়, আর যদি তুমি রিয়েল লাইফে সেটাকে ক্র্যাক করতে না পারো, টুডে অর টুমরো ইউল বি ডিপ্রেসড। বুঝতেছো? তুমি বুয়েটে পড়বা, বুয়েটের নাম ট্যাগ লাগাই দিবা, এই যে কোইনে তো লেখা, এই যে বুয়েটের ট্যাগ লাগাই দিবা, এটা তো সহজে আসবে না। তুমি বুয়েটে চান্স পাইলে আরেকজনের স্বপ্নকে নষ্ট করে তুমি চান্স পাবা। বুয়েটে চান্স পাওয়ার স্বপ্ন সারা বাংলাদেশে মিনিমাম 10,000 স্টুডেন্ট দেখে, মিনিমাম 10,000 স্টুডেন্ট দেখে, চান্স পাবে 1200। তার মানে তুমি বাকি 8,800 মানুষের স্বপ্নকে নষ্ট করে ওখানে ঢুকবা, তোমার জন্য আরো অনেক মানুষের স্বপ্ন নষ্ট হয়ে যাবে। কাজেই ওখানে ঢুকার জন্য ওই লেভেলে পরিশ্রম করতে হবে।
সৃষ্টিকর্তা যদি দেখে তুমি ওই লেভেলের পরিশ্রম করতেছো তাইলেই তোমার ওখানে ঢুকাবে, তাহলে তোমার ঢুকাবে না। আন্দাজি না পইরা সারাদিন ঘুরাঘুরি করে বুয়েটে চান্স পায় না। যে বুয়েটে ফার্স্ট হয় সেও যদি গড গিফটেড ট্যালেন্ট হয় তাও সে ওই লেভেলে পরিশ্রম করে চান্স পায়। গাধার মতো সারাদিন পড়বো না, কিন্তু যতক্ষণ পড়বো প্রপারলি নোটস নিব, ইফিশিয়েন্টলি পড়াটাকে অর্গানাইজড ওয়েতে রাখতে হবে। মোবাইলে বা ল্যাপটপে সারাদিন বই সামনে খোলা, কিছুই মাথায় ঢুকবে না, এরকম পড়াশোনাকে পড়াশোনা বলে না। পড়াশোনা হতে হবে স্মার্ট। তোমরা এখন আধুনিক যুগে আসো। 25 সালের যে ছেলেটা বা মেয়েটা বের হবে বুয়েট থেকে বা বিভিন্ন ভালো ভার্সিটি থেকে, সেই ছেলেটা আর আমাদের বেঁচে যে ছেলেটা বা মেয়েটা বা আমরা বেরোইছি, তাদের থেকে স্মার্ট নাকি আনস্মার্ট? অবশ্যই আমাদের চেয়ে তুমি 1000 গুণে স্মার্ট হওয়া উচিত। তুমি আমার চেয়ে 10 বছরের পরে বের হওয়া ব্যাচ, তো তোমার সময়ে পৃথিবীটাই অনেক আধুনিক, তো তোমার সময়ে তুমি আরো অনেক বেশি কিছু শিখে বেরোবা, এটাই কিন্তু প্রত্যাশা। এন্ড এইভাবেই কিন্তু পৃথিবী আগাচ্ছে। তুমি কি খেয়াল করে দেখছো যে এখন একজন মানুষ চাইলে 100 জন মানুষের চাকরি খেয়ে দিতে পারে একজন মানুষের কর্ম, টেকনোলজি ব্যবহার করে। তো তোমাদের মধ্যে কিন্তু সেই মানুষগুলো আছে, যেই মানুষ হয়তো এমন কিছু বানাবে, এমন কিছু তৈরি করবে, সে হয়তো আরো 1000 জনের একটা কর্ম সে ডিফারেন্ট ওয়েতে নিজের স্মার্ট সলিউশন বের করলো, যে 1000 জনের কাছে যায় না, তোমার কাছ থেকে সবাই এই জিনিসটা করে না, হয় কিন্তু এরকম। তো আলটিমেটলি তুমি যদি নিজেকে ওই পরিমাণের আপগ্রেড বা ডেভেলপ না করো, তাহলে কিন্তু খুবই পরিমাণের চান্স আছে যে তুমি এখন যে জবগুলো হয়তো কেউ পাচ্ছে, আমাদের ব্যাচের মানুষজন, সেই জবগুলো হয়তো সামনে এক্সিস্ট করবে না, ওই জবগুলো এক্সিস্ট করবে না, তুমি বেকার থাকতে পারো। এরকম একটা হিউজ কিন্তু চান্স আছে। সো তোমার এখন যে যুগে বেরোচ্ছ, এই যুগটা একভাবে চিন্তা করলে সহজও, একভাবে চিন্তা করলে অনেক কঠিন। সহজ কেমনে আমি বলতেছি, এই যে এখনকার যুগে ধরো 30 বছরের মধ্যে কত কোটিপতি বেরোয়, অনেক মিলিয়নিয়ার বেরোয় না? তুমি ইন্টারনেটে দেখলে দেখবা বিভিন্ন দেশে ইয়াং স্টার্টআপ ফাউন্ডার রেজ এত মিলিয়ন, ইয়াং স্টার্টআপ ফাউন্ডার লাইফস্টাইল বা এরকম টাইপের তুমি দেখলেই দেখবা যে প্রচুর এরকম মানুষ আছে যারা হচ্ছে খুবই অল্প বয়সে খুবই বেশি কিছু অর্জন করছে, মানিটারি দিক থেকে হোক, সম্মানের দিক থেকে হোক, সেবা সৃষ্টি করার দিক থেকে হোক। এখন কিন্তু এগুলো খুবই প্রচলিত। আগে কি এগুলো ছিল বেশি? আগে না। আগে কোটিপতি মানেই কি? কোটিপতি মানেই হচ্ছে কি যে 40-45 বছর জব করবে, পেনশন পাবে, পেনশন পাওয়ার পরে এই টাকাটা হবে, তাই না? তো এখন কিন্তু এক হিসাবে চিন্তা করলে সহজ। আগে একটা মানুষ হয়তো একটা ইঞ্জিনিয়ার উইদিন 40 ইয়ার্স যা কামাইতো, এখন কার ইঞ্জিনিয়ার যদি স্মার্ট হয়, যদি দূরদর্শী হয়, 1 বছরে সেটা কামায়, তাই না? আবার উল্টাটাও সত্য। আগে ওই ইঞ্জিনিয়ার 40 বছর যেটা কামাইতো, যেই জবের থ্রুতে কামাইতো, ওই জবটাই হয়তো এখন এক্সিস্ট করে না। ওই জবেরই সে বিকল্প সলিউশন এমন বের করছে। ধরো ওই জব দিয়ে যা কোম্পানি তো এমপ্লয়ীদের জব দেয় কাজ করানোর জন্য, তাই না? ওই তো কোম্পানি 40টা এমপ্লয়ি রেখে যেই কাজটা করাইতে পারতো, সেই কাজটা আরেকজনের বানানো একটা সফটওয়্যার দিয়ে করে ফেললো। ওই কাজটা সে তার খরচ লাগতেছে অর্ধেকের অর্ধেক, তাহলে কোম্পানি অবশ্যই কি করবে? এমপ্লয়ি রাখবে নাকি ওই সফটওয়্যারটা নিবে? ওই সফটওয়্যারটা নিয়ে সেই কাজটা করে দিবে। তো বেসিক্যালি 40 জনের মানি ঢুকে গেল কি একজনের পকেটে, এবং কোম্পানিও এট দ্য সেম টাইম লাভবান হইলো। তো আলটিমেটলি এইরকম থিঙ্কিং সহ মানুষ কিন্তু 25 ব্যাচে বা এই জুনিয়র ব্যাচগুলোতে, মানে তোমাদের ব্যাচগুলোতে আরো বেশি বেরোবে। সিনিয়র ব্যাচে কিন্তু এরকম এই সুযোগ পরিস্থিতি ছিল না। সো যুগটাকেও বুঝতে হবে, যুগটাকেও চিন্তা হবে, কোন যুগে আমি বেরোচ্ছি, কোন যুগে আমি পড়তেছি সেটা না, বরং কোন যুগে বেরোচ্ছি, যেই যুগে বের হবো সেই যুগে কি আমার পড়াশোনাটা যথেষ্ট কিনা, সেই যুগে কি আমার অ্যাটিটিউডটা যথেষ্ট কিনা ডমিনেট করার জন্য, লিড করার জন্য। এইরকম মাইন্ডসেট কিন্তু লাগবে তোমাদের। আচ্ছা, তো আলটিমেটলি তোমাদেরকে আমি এটাই বলতে চাচ্ছি যে স্টাডিতে ইফিসিয়েন্সি আনতে হবে। গাধার মতো সারাদিন পড়বো না, কিন্তু যতক্ষণ পড়বো প্রপারলি নোটস নিব, প্রপারলি এই নোটগুলো স্টোর করবো, টেকনোলজিটাকে ফুললি ইউজ করবো। অনলাইনে অনেক বা মোবাইলে অনেক ভালো ভালো এডুকেশনাল সফটওয়্যার টুলস আছে, এগুলো ঘাটাবো, এগুলো ঘাটাই দেখবো কোনটা আমার মেমোরাইজিং এ হেল্প করবে, কোন জিনিসটা আমাকে হেল্প করবে, গ্রাফ ডেসমস আছে, বিভিন্ন কিছু আছে, কোনটা আমার ভিজুয়াল রিপ্রেজেন্টেশনে হেল্প করবে, কোন জিনিসটা আমি মোবাইলে রাখবো, মোবাইলের ওয়ালপেপার কি রাখবো, এরকম আরো মাল্টি ভাবে চিন্তা করতে হবে যে কি কি করা যায় টেকনোলজি দিয়ে। ইফিশিয়েন্টলি পড়াটাকে অর্গানাইজড ওয়েতে রাখতে হবে, মোবাইলে বা ল্যাপটপে বা যেটাই ইউজ করো, ঠিক আছে? তবে এটাই honest কথা, এর বাইরে মানে কোনো মোটিভেশন নাই। তোমার পরিশ্রমটাই তোমার মোটিভেশন, এর বাইরে আর কিছু নাই। এই এসএসসি রেজাল্টের অ্যাপ্লিকেশনটা কত অল্প, ইট উইল ডিসাইড ইওর ইউনিফর্ম কালার জাস্ট। আমি এভাবে ডিফাইন করি। হ্যাঁ, কলেজ, ভালো কলেজ হলে একটা সুবিধা আছে যে ভালো বন্ধু বান্ধব পাওয়া যায়, বাট এর বাইরে কিন্তু খুব বেশি একটা সুবিধা কিন্তু নাই। মানে এমন না যে কলেজ তোমার লাইফ সেট করে দিবে, নিজের পড়া কিন্তু নিজের কাছে, তাই না? এরপর এইচএসসি রেজাল্টের অ্যাপ্লিকেশন দেখো, এখানে কি লেখা আছে পড়তে পারতেছো? এটা কি? এটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে কি আর, এটা হচ্ছে কি কে। মানে তুমি কোন প্রফেশনে যাবা সেই প্রফেশনটা অনেকটাই এইচএসসির উপর ডিপেন্ড করে। এই যে দেখো ভাই, তুমি অনেকে হয়তো ভালো স্টুডেন্ট, অপূর্ব দাদা ভালো স্টুডেন্ট, আমাদের এখানে যারা পড়ে তারা ভালো স্টুডেন্ট, নাহলে পড়াচ্ছে কিনা? হ্যাঁ, অনেক ভালো স্টুডেন্ট যদি হইও, আমি যদি বলি যে আমি তো ভালো স্টুডেন্ট, আমাকে দেন আপনার হার্টের সার্জারিটা করি, দিবে? আমাকে হার্টের সার্জারিটা করতে দিবে? আমি যদি বলি যে দেন আপনার হাত ভেঙে গেছে, হাতের চিকিৎসাটা আমি করি, দিবে? দিবে না। তো আলটিমেটলি কেন দিচ্ছে না? কারণ এইচএসসি রেজাল্টের পরে আমি ইঞ্জিনিয়ারিং লাইনে চলে গেছি, ইঞ্জিনিয়ারিং লাইনে চলে যাই আমি এখন ডাক্তারি পড়াশোনা। আবার অন দ্য আদার হ্যান্ড ডাক্তার যদি বলে দেন আমি আপনার বাড়িটা বানাই দিই, যে আমি যে কাজটা করতেছি, হ্যাঁ আমি আপনার বাড়িটা বানাই দিই, কোনো মানুষ তার জমি দিবে যে বাড়ি বানাই দেয় একজন ডাক্তার? অনেক ভালো ডাক্তার, এলাকার নাম করা ডাক্তার, দিবে না। তো কি বোঝা যাচ্ছে? এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু অ্যাডমিশনটা হয়েছে, এবং ওই অ্যাডমিশনের উপর ভিত্তি করে কিন্তু প্রফেশনটা সেট হয়েছে। আর এক প্রফেশন একবার ঢুকে গেলে তুমি কিন্তু আদার প্রফেশনটা তেমন ভাবে প্র্যাকটিস করতে পারবে না, তাই না? তার মানে এইচএসসি রেজাল্ট অ্যাপ্লিকেশনটা কিন্তু 1 বছর 20 মাস এরকম না। কত মানুষের কর্মজীবন কত বছরের হয় আনুমানিক? বাঁচা মরা আল্লাহর হাতে, আল্লাহ যে কোনো সময় চাইলে যে কারো আয়ু শেষ হয়ে যেতে পারে, তাই না? মানে যে কারো মৃত্যু হতে পারে। কিন্তু ইউজুয়ালি চিন্তা করলে কর্ম জীবন কয় বছরের হয়? 30 বছরের তো হয়, অ্যাটলিস্ট 35 বছরে অনেকে যায়। 30 বছরের কর্মজীবনটা তুমি কি হসপিটালে ডিউটি করবা, নাকি তুমি একটা কর্পোরেট অফিসে ডিউটি করবা, নাকি তুমি
পাইলট হয়ে প্লেনের ভিতরে ডিউটি করবা, নাকি তুমি একটা মিলিটারি ক্যাম্পে আর্মি হয়ে ডিউটি করবা, কি ডিউটি তুমি করবা সেটা কিন্তু অনেকটাই এইচএসসি থেকে আসছে। মানে নট 20 মান্থস বাট 35 ইয়ার্স, 30 to 35 ইয়ার্স তুমি কোন ফিল্ডে কোন জায়গায় থাকবা সেটার একটা প্রভাবও কিন্তু এইচএসসি রেজাল্ট, রাইট? সো বুঝতেই পারতেছো এটার ইম্প্যাক্টটা কিন্তু হিউজ, তাই না? সো এটার ইম্প্যাক্টটা হিউজ। তোমার প্রফেশনটা কি হবে অনেকটাই তার উপরে, তুমি কি হবা সেটা কিন্তু এইচএসসি লাইফটা ডিসাইড করে। তাহলে বুঝতে পারছো এইচএসসি আর এইচএসসির ইম্প্যাক্টগতভাবে পার্থক্য কতটুকু, অনেক বেশি পার্থক্য। এর পরবর্তীতে যদি আমি আসি যে তোমাদের এইটুকু আলোচনাতে তো বুঝেই যাওয়ার কথা যে এসএসসি লাইফকে গুড বাই জানানোর টাইম হয়েছে। এসএসসি লাইফের যেভাবে কাটাইছি ওভাবে যদি এইচএসসি লাইফ কাটাতে চাই হবে না, কারণ দুইটার মধ্যে বিস্তর ডিফারেন্স, নাম্বারগতভাবে ডিফারেন্স আছে, ইম্প্যাক্টগতভাবে ডিফারেন্স আছে। এর চেয়ে বেশি ডিফারেন্স তো আর সম্ভব না। সব দিক দিয়েই তো এইচএসসি গুরুত্বপূর্ণ বেশি, সময়ও কম, পড়াও বেশি। তো এসএসসি লাইফের মতন কাটানোর চিন্তা করলে হবেই না। তুমি যদি আগে 2 ঘন্টা পড়তা, এখন তোমার ক্যালকুলেশন ওয়াইজ কত বলে 4 গুণ বলছে না, টাইম পড়া ইয়ার 4 গুণ হয়ে গেছে না, পড়ার ভলিউম বেড়ে গেছে 2 গুণ, আবার টাইম কমে গেছে অর্ধেক, 4 গুণ তো এমনি। তাহলে আগে যদি এসএসসি লাইফে তুমি এসএসসি লাইফে যদি তুমি দিনে 2 ঘন্টা পড়তা, এখন তোমার কয় ঘন্টা পড়া উচিত? 8 ঘন্টা। তো ক্যালকুলেশন ওয়াইজ ক্যালকুলেটর দিয়ে হিসাব করে। তারপর আবার বুঝার ক্ষমতার ব্যাপার আছে, বুঝার ক্ষমতা আগে যতটুকু বুঝতে পারতা এখন তো পড়াটা একটু কঠিন, স্বাভাবিক, বুঝতে একটু টাইম লাগবে। সো 4 গুণ করলেও আসলে হয় না, আরো বেশি বাড়ে, তাই না? তার মানে বুঝতেই পারতেছো যে এইচএসসি লাইফটা অ্যাকচুয়ালি তোমার ওয়ার্ল্ড লাইফ, মানে এটা যুদ্ধ জীবন। যুদ্ধ জীবনে তোমার কি কোনো দম ফেলার সময় আছে? তোমার এখানে কাজ করতে থাকতে হবে, এখানে তোমার পড়াশোনা করতে থাকতে হবে, এটাই অনেস্ট কথা। এর বাইরে মানে কোনো মোটিভেশন নাই, তোমার পরিশ্রমটাই তোমার মোটিভেশন, এর বাইরে আর কিছু নাই। কালকে আমি 16 ঘন্টা পড়বো, আজকে কোনো পড়ি নাই, আগে কয়েকদিন পড়ি নাই, কালকে 16 ঘন্টা পড়বো, হবে? তুমি প্রত্যেকদিন কনসিস্টেন্টলি পড়াকে বাড়ায় যাও। মানুষ কি প্রথম দিন আইসেই 16 ঘন্টা পড়তে পারে? কালকে আমি 16 ঘন্টা পড়বো, আজকে কোনো পড়ি নাই, আগে কয়েকদিন পড়ি নাই, কালকে 16 ঘন্টা পড়বো, হবে? জীবনও না। মনোযোগ ধরার ব্যাপার হচ্ছে এরকম যে প্রথমে 3 ঘন্টা দিয়ে শুরু করো, 4 ঘন্টা দিয়ে শুরু করো, তারপরে 10 মিনিট বাড়াও, তারপরে আরো 15 মিনিট বাড়াও, পরের দিন 2 ঘন্টা 15 মিনিট, পরের দিন 2 ঘন্টা 30 মিনিট, পরের দিন 2 ঘন্টা 50 মিনিট, এইভাবে ধাপে 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 তুমি নিজেকে 15 ঘন্টা 14 ঘন্টা লেভেলে নাও। 14 ঘন্টা 15 ঘন্টা লাগে না, 12 ঘন্টা বা 10 ঘন্টা পর্যন্ত গেলেই না। কনসিস্টেন্ট এখন থেকে যদি তোমরা পড়ো, 4 ঘন্টা দিয়ে যদি শুরু করো, 8 ঘন্টা 9 ঘন্টা লেভেলে যদি নাও, মোর দিনই না। বাট শুরুই যদি করো এমন টাইমে, ওই সময় 15 ঘন্টা 16 ঘন্টা নিয়ে স্টার্ট করলেও কোনো ফায়দা করতে পারবে না। তোমার আজকে ডেইলি এক্সামে মার্ক আসতেছে 50 আউট অফ 100, তুমি আজকে 10 ঘন্টা পড়া কালকের পরীক্ষায় তুমি 90 আউট অফ 100 পাই যাবে, এটা চিন্তা করো না। তোকে ধাপে 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 ইনক্রিজ করতে হবে। আজকে 50 পাইছিলা, কালকের পরীক্ষা তুমি 60 পাবা, তারপরে 65, তারপর এটা 67, তারপর এটা 70, তারপর এটা 72, 73, 74, 80, 81, 82 করতে করতে তুমি 90 যেতে পারবা। ধরে রাখাটা মুশকিল, ধাপে 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 বাড়াইতে হবে, একদিনে পারা যাবে না, বা চেষ্টা করলে সম্ভব। তুমি আজকে 10 ঘন্টা পড়ে থাকো, ভাই এটা একটু কঠিন প্রসেস, এটা অনেক কঠিন প্রসেস, একদিনে এটার আউটকামটা পাওয়া যায় না, এজন্য আমরা কন্টিনিউ করতে পারি না। তুমি প্রত্যেকদিন কনসিস্টেন্টলি পড়াকে বাড়ায় যাও, দেখবা তোমার মার্কও কনসিস্টেন্টলি বাড়তেছে। তো আজকে তুমি শুরু করলা, তোমার কনসিস্টেন্টলি প্রোগ্রেস করে গেলে তোমার নাম্বার ডেইলি এক্সামে নাম্বার 90 আউট অফ 100 আসতে সময় লাগবে 1 মাস, বা ধরো 21 দিন, বা ধরো 20 দিন। তাহলে আজকে থেকে 20 দিন পরে যায় তোমার নাম্বারটা পারফেক্ট জায়গায় আসবে। কোনো কিছু 21 দিন চেষ্টা করলে যথেষ্ট হয়ে যায়। তাহলে তুমি 21 দিন পরে একটা ভালো জিনিস পাইতে যাচ্ছ, সেটা তুমি আজকে পাবা না, 21 দিন পরে পাবা, বা 20 দিন পরে পাবা, বা 30 দিন পরে পাবা, সে পর্যন্ত তোমাকে যাইতে হবে। আর তুমি যে আজকে এবং কালকে দেখে তুমি যদি থামাই দাও, তাহলে কি হলো? 21তম দিনে তোমার জন্য একটা পুরস্কার ছিল, সেটা তুমি নিতে পারবে না, সেটা তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না। তার মানে কি, তুমি আজকে চেষ্টা করে কালকে চেষ্টা করে যদি থেমে যাও, তার মানে কি তুমি আবারও নিজের ক্যাপাবিলিটি, নিজের ক্যাপাসিটির মাঝখানে ডিমেনশনের মাঝখানে লাইন ড্র করে দিলা, যা আমার পক্ষে সম্ভব না। তুমি যাইতে চাইছিলা, সুন্দর করে মাঝখানে লাইনটা কেটে দিলা। তুমি আজকে থেকে 21 দিন পরে একটা ডেসিশন তৈরি করলা, একদিন আগে, 2 দিন আগে, 3 দিন মাঝখানে লাইনটা কেটে ফেললা। এটা কি হলো? সেই তো তুমি ঠিক করে নিলা যে আমার পক্ষে ওই পর্যন্ত যাওয়া সম্ভব না। তুমি কি জানো তোমার পক্ষে যাওয়া সম্ভব না? তুমি কি চেষ্টা করে দেখছো তোমার পক্ষে যাওয়া সম্ভব না? চেষ্টা করে দেখো, তারপর তুমি বলো। তুমি চেষ্টা না করে যদি তুমি আজকে থামাই দাও, তার মানে কি তুমি তোমার নিজের ক্যাপাবিলিটি, নিজের ক্যাপাসিটি ডেফিনিশন তুমি নিজেই টানতেছো, দোস্ত তোমার।